স্কুল টিচার, হাই স্কুল টিচার। সে এখন টোটালি মেন্টাল হয়ে গেছে। মেন্টাল হওয়ার কারণ হচ্ছে আগের হাজব্যান্ডকে 498 কেস করে যা যা মহিলার কেস হয় সে কেসগুলো করেছে, প্লাস ওদের এগেন্সে 8 না 10 লক্ষ টাকা নিয়েছে। আট দশ লক্ষ টাকা নিয়েছে। তাকে ডিভোর্সও দেয়নি, সেটা ছিপিয়ে আমার সাথে বিয়ে করেছে। তারপরে বিহারে গিয়ে আগের হাজব্যান্ডের সাথে দেখা করি, মিটমাট করি, সব পেপারগুলো নিয়ে আসি, ডকুমেন্টসে। আমাদের কোর্টের মধ্যে এখন কেস চলছে। আমাদের বিয়েটা ডিভোর্স হবে না, আমাদের নিয়ালিটি ইনভ্যালিড ম্যারেজ। ঠিক আছে, যাকে কোনো লিগালি কোনো বিয়ের কোনো ভ্যালিডিটি নেই। ঠিক আছে, সেই হিসাবে। নমস্কার, 24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এই নতুন বছরে যে প্রতিবেদন আমরা শুরু করতে যাচ্ছি, দেখলে আমার মনে হচ্ছে আন্দাজ করা যাবে প্রতারিত শুধু মহিলারা নয়, এবার অনেক কেসেস রয়েছে যেখানে এই প্রতারিত পুরুষ জাতি। প্রতি মুহূর্তে প্রতিদিনই আমরা দেখি নারী নির্যাতনের মামলা, কিন্তু লোক লজ্জার জন্য অনেক সময় যে পুরুষরা যে প্রতারিত হচ্ছে সেটা হয়তো সঠিকভাবে পেশ হতে পারে না। কিন্তু আজ এমনই এক মামলা আমরা তুলে ধরছি এই ফাইট ফর রাইটের মাধ্যমে, যেখানে এক পুরুষকে কিভাবে ব্ল্যাকমেলিং থেকে শুরু করে তার গোটা পরিবারকে নাজেহাল করে দেওয়া যেতে পারে বা দেওয়া যাচ্ছে, তার একটি সুন্দর উদাহরণ পাওয়া যাবে। আমাদের এই প্রতিবেদনে সেটাও তুলে ধরবো যে আইনের উপরে ভরসা রাখা যেতে পারে। আজ হোক কিংবা দুদিন পর আইনকে যদি সঠিকভাবে তথ্য পেশ করা যেতে পারে, তবে কিন্তু মানুষকে ন্যায় তুলে দেয়। এই উদাহরণ কিন্তু আমরা এই প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। চলুন 2026-এর ফাইট ফর রাইটের প্রথম প্রতিবেদনে চলে যাই। স্পন্সর্ড বাই সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে। হ্যাঁ, 30/11/2000 ওই করোনার সময় ঠিক তার পাশাপাশি 2020 সালে করোনার মতো নতুন এক মারাত্মক ভাইরাসের কবলে ছিল গোটা বিশ্ব। সেই সময় 2020 সালের 30 নভেম্বর ঘটে এক এমন চক্রান্তকারী বিবাহ, যার জেরে এক জালিয়াতি বধূর চক্রান্তের শিকার হলো একটি নির্দোষ পরিবার। জানিয়ে রাখি যে এখানে কলকাতার বালিগঞ্জের বাসিন্দা জিতেন্দ্র সাউয়ের সাথে বিবাহ হয় বিহার লক্ষ্মীসরাইয়ের পাত্রী শিবানী কুমারীর সাথে। প্রথম কিছুদিন বৈবাহিক জীবন ঠিকঠাক চললেও নিজের শাশুড়ির সাথেই দুর্ব্যবহার করতে থাকতো পাত্রী। আমি মানে উইদাউট যাকে বলে ডাউরি যাকে বলে, আমি কোনো পয়সা করে নিই না। ঠিক আছে, আমি বিহারে মেয়ে ঠিকঠাক চলে ঘর সংসার করবে। 1 মাস মাত্র ঠিক ছিল। 1 মাসের মধ্যে মহিলা নিয়ে রং রূপ দেখিয়েছে, মাকে মারধর করা, বাড়ি রান্না না করা, যেরকম একটা সংসারিক কাজ আছে। তাছাড়া মাঝে মধ্যেই একাকী বাপের বাড়ি চলে যেতেন শিবানী দেবী। তারপর 2023 সালের 10ই অক্টোবর একটি পুত্র সন্তান লাভ করে তারা। নবজাতক আসলেও অব্যাহত ছিল তার ঘন ঘন বাপের বাড়ি যাওয়া। শুরু হলো তুমুল গৃহ অশান্তি, নিজের শাশুড়িকেও চলতে থাকে নির্যাতন। এমনকি মাত্র 4 মাসের শিশুকে ঘরে রেখেও চলে যেতেন বাপের বাড়ি। এরপর বাড়ে জিতেন্দ্রবাবুর সন্দেহ। এবার ভাবুন, যার দুধের শিশু 4 মাসের, সে নিজের শিশুকে রেখে চলে যাচ্ছে নিজের বাপের বাড়ি। আশ্চর্যের ব্যাপার না? আর এই সন্দেহের জেরেই চলুন দেখা যাক বিহারের লক্ষ্মীসরাইতে গিয়ে কি পেলেন। এই ঘন ঘন বাপের বাড়ি চলে যাওয়ার উৎস ফাঁস করতে শিবানী কুমারীর এলাকা বিহারের লক্ষ্মীসরাইয়ে চলে যান জিতেন্দ্র বাবু। সেখানে গিয়ে যা সন্ধান লাগলো তাতে চক্ষু চড়ক তিনি, কারণ তিনি জানতে পারলেন যে তার আগেও একাধিকবার বিবাহিত তার স্ত্রী শিবানী দেবী। বাচ্চাকে 4 মাসে 5 মাসে বাচ্চাকে ফেলে বাপের বাড়ি চলে যেত। আমি জানতাম হঠাৎ চলে যেতাম। এখানে গ্রাম পঞ্চায়েতকে যায়, ওদের গ্রাম পঞ্চায়েতকে বলি এরকম মহিলা আসছে না কেন। তো গ্রাম পঞ্চায়েত আমাকে বলেছে ওর তো আগে একটা বিয়ে হয়েছিল, সে হচ্ছে সরকারি স্কুলের টিচার বিহার। পূর্বের বিয়ের তথ্য গোপন রেখেই আবারও শিবানীর বিয়ে দেন তার মাতা পিতা। ওর একটা ধান্দা, একটা বিজনেস বা ধান্দা, বিয়ে করবে ডিভোর্স নেবে না, বিয়ে করে ডিভোর্স নেবে। শুধু তাই নয়, পূর্বের স্বামীদের সাথেও অশান্তি করে ডিভোর্স তো দূরের কথা, উল্টে তাদেরকেই আইনি জালে ফাঁসিয়ে খোরপোশ নিয়ে যাচ্ছে।
এসব জেনে বাড়ি ফিরে আসেন, কিন্তু সতর্ক হয়ে যান এবং আইনি পরামর্শ নেন জিতেন্দ্রবাবু। হ্যাঁ, সেখানে এই যে শিবানী দেবী বারে বারে বিহার লক্ষ্মীসরায় যাওয়ার যে উদ্দেশ্য, সেটা কিন্তু তার পুরনো স্বামীর উপরে করা মামলা, সেই মামলার শুনানির জন্য তাকে যেতে হচ্ছিল আদালতে। এখন যে চিত্রটি সামনে আসছে, একটি নয় একাধিক বিবাহিত সম্পর্কে থাকার পর নতুন করে বৈবাহিক বন্ধনে বেঁধেছিল এবং বিগত যে দুটি স্বামী, প্রত্যেকের সাথেই তার মামলা, টাকা পয়সা আদায় করার প্রক্রিয়াতে তিনি লেগেছিলেন। আর এটাও জানা গেল যে তার দুজন স্বামীর মধ্যে একজন স্বনামধন্য এক শিক্ষক, আর তার এই শিক্ষকতা জীবনটিকে নষ্ট করেছে এই মহিলা। এই জালিয়াতি স্ত্রী তার জালে ফেসেছেন। সেই স্কুল শিক্ষক সে শুধু চাকরি হারায়নি, হারিয়েছে তার মানসিক ভারসাম্য। পরে জানতে পারি যে মহিলা আগের একটা বিয়ে হয়েছে, তার নাম হচ্ছে বীরেন্দ্র কুমার গুপ্তা, আর হাই স্কুলের টিচার। তাকে 498 কেস, অনেক ধরনের কেস করেছে, তার চাকরিও চলে গেল, সে মেন্টালও হয়ে গেছে। ঠিক আছে, আগের হাজবেন্ড তোমার প্রত্যেক মাসে মেনটেনেন্স প্লাস 8 লক্ষ টাকা ডিমান্ড। আগে ফার্স্ট হাজবেন্ড আমার সেম সিনকেটও আমার সাথে করছিল, আমাকে 10 লাখ টাকা 15 লাখ টাকা দাবি করছে, টাকা দেবে, আমাকে ফর্জারি ডিবির কেস করেছে, মেনটেনেন্স আগের ঘর থেকে মেনটেনেন্স ক্লেম। আজকে ভবঘুরের মতো রাস্তায় ঘুরে বেড়াইছে। এই দৃশ্য কিন্তু উঠে এসছে সামনে। চলুন দেখি তার আগের তথ্য। এরপরে সব জেনে যাওয়ার পর কি করলেন জিতেন্দ্রবাবু। কিছুদিন গেলেই পুনরায় শাশুড়ির থেকে অশান্তি করে বাপের বাড়ি চলে যান শিবানী। এবার নিজের বাড়িতে তালা দিয়ে মা সহ অন্যত্র সরে যান তিনি, জিতেন্দ্রবাবু। কিন্তু পরবর্তীতে বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে শিবানী কুমারী। এরপর 2023 সালে আলিপুর আদালতে শিবানী কুমার সহ তার মা সন্তোষী দেবী, পিতা কেদারনাথ গুপ্তা, বোন শ্বেতা কুমারী এবং সঞ্জয় কুমার সাউ নামক এক ঘনিষ্ঠদের বিরুদ্ধে তথ্য গোপন রেখে এবং একাধিক বিয়ে করানোর মতো জালিয়াতির মামলা করেন জিতেন্দ্রবাবু। নিজের বাড়ি, নিজের ঘর ছেড়ে তালা মেরে তাকে অন্যত্র থাকতে বাধ্য হতে হয়েছিল, কারণ সে কিন্তু বুঝে গেছিল যে এবার এই যে শিবানী দেবী, তার যে জালিয়াতি বা তার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের কোথাও যেন ফাঁদে পড়ে গেছেন তারাও। আর এরপরে বড় কোনো বিপদ ঘটতে পারে, এই বিপদকে বুঝে সে কিন্তু নিজের ঘর তৎকালীন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বালিগঞ্জের নিজের বাড়িতে তালা মেরে তিনি অন্য কোথাও চলে যান নিজের মাকে নিয়ে। আর মামলা দায়ের করেন নিজের স্ত্রী, শালী, গুণধর শ্বশুর, শাশুড়ি এবং আরো যারা কালপিত রয়েছে সকলের নামে। पहले तो औरतें प्रताड़ित हुआ करती थी, लेकिन अभी के टाइम में मर्द लोग ज्यादा प्रताड़ित हो रहे हैं। मर्द लोग भी रोते रोते आते हैं कि मेरी बीवी भाग गई। पहले औरतें थाने में जाया करती थी कि मेरा पति भाग गया, हमको छोड़ गया। अब पति थाना में रोते रोते आते हैं कि मेरी बीवी भाग गई। এবার এক নজর দেব জিতেন্দ্রবাবুর দ্বারা সংগৃহীত শিবানী কুমারী অন্তর পরিবারের কেলেঙ্কারি সম্পর্কের তথ্যে। জিতেন্দ্র সাউয়ের সাথে তার বিবাহ হয় 30শে নভেম্বর 2020 সালে, কিন্তু তার আগেও বিহারের এক ব্যক্তি অমিতের সাথে বিবাহ বন্ধনে বাঁধেন এবং তারপর লক্ষ্মীসরাইয়ের বাসিন্দা বীরেন্দ্র কুমার গুপ্তা নামক এক স্কুল শিক্ষকের সাথেও বিয়ে করেন। তার সাথেও সংসার না করে বরং আইনি প্যাচে ফাঁসিয়ে ওর গোটা কেরিয়ার নষ্ট করে দেয় এই দস্যু কন্যা। একদিকে প্রাক্তন স্বামী থেকে আদালতের মাধ্যমে খোরপোশের দাবি করছে, অন্যদিকে সমস্ত তথ্য গোপন রেখে নতুন করে বিয়ে করলো জিতেন্দ্র সাউয়ের সাথে। এবারেও একইভাবে জিতেন্দ্রবাবু ও তার মায়ের সাথে অশান্তি শুরু করে এবং তাকেও আইনি ফাঁদে ফেলার চেষ্টা করে তারা। মা বাবা এসে আমার বাড়িতে থাকবে, আমি থাকতে পারবো না, ওর মা বাবা থাকবে, বোনরা পুরো ফ্যামিলি থাকবে, আমার ঘর পুরো ফাঁকা। আমার ঘরে একটা জিনিস আপনি খুঁজে পাবেন, আপনি কি দেখে আসতে পারবেন? স্বামীর বাড়ির জিনিসপত্র চুপি চুপি পাঠিয়ে দিত বাপের বাড়ি বিহারে। এমনও জানা গেছে যে তার করা প্রতারণা মামলার ভিত্তিতে সরকারি চাকরি হারালেন তার পূর্বের এক স্কুল শিক্ষক স্বামী বীরেন্দ্র কুমার গুপ্তা। আজ এক মানসিক রোগী হয়ে ভবঘুরের মতো অবস্থা তার। সমস্ত তথ্য যেটা আপনারা দেখলেন ইতিমধ্যে তুলে ধরা হয়েছিল মাননীয় বিচারপতির কাছে। তা খুঁটিয়ে দেখে অবাক বিচারপতি। তিনি বুঝলেন যে সত্যি এই পরিবারের সাথে
অন্যায় হচ্ছে। তাই সেই তথ্যের ভিত্তিতে 2023 সাল থেকে এই মামলা গড়াতে 2025 সালে এসে এবার নিজের বাড়িতে, বালিগঞ্জের বাড়িতে থাকতে দিতে হবে বা থাকবেন সেই ঘরের মালিক, তার মা। এই রায় দিয়েছে কোর্ট। কোর্টের মামলা আছে, পিসফুল ভাবে থাকুক, পিসফুলি আমি থাকি, ওর পজিশন আছে, ওর দখলে ও থাকুক, আমি দখলে আমি থাকুক। যখন মামলা যদি আমি জিতে যাই, ওই ঘরতে বেরিয়ে যেতে হবে। পুলিশ আসছে। এবার দেখুন, নিজের বাড়িতে ঢোকার সময় কত বাধার সম্মুখীন হলেন তারা। কার বাধা? সেই জালিয়াতি মহিলার নাটকের বাধা। দেখুন তার নাটক। बात करूंगी, इधर आओ। नहीं सुनेंगे क्या? बहन सुनो, मैं दरवाजा खोल के आपके साथ बैठ के बात करना चाहती हूँ। आप बात करेंगे क्या? बात करेंगे मेरे साथ? प्लीज प्लीज। लाइट ऑफ क्यों किया? हाँ? लाइट क्यों ऑफ किया आपने? हाँ, लाइट जलाओ, लाइट जलाओ। मेरे साथ इतना गलत कर रही है ना, हाँ, देख लीजिएगा क्या होने वाला है। क्या बच्चा अभी भूखा है, बच्चे को खिलाओ। तुम भी ए धराई कौन बोलो राहुल? হ্যাঁ, মানে এবার সে বুঝতে পেরেছে কোথাও না কোথাও তার যে জালিয়াতি চক্র, সেই চক্র এবার ফাঁস হতে চলেছে। পাড়া প্রতিবেশী সকলে আসলেন। এবার তার মনে যে ভয়, স্বাভাবিক তো, কিন্তু প্রশাসনকে ডেকে নিজের ঘরে আবার থাকা শুরু করেছেন। আমার মার কাছে আছে ঘুরে বাচ্চা ঢাকা কিভাবে থাকবে সেই হিসাবে আমরা চলবো। ওগুলো ঝামেলা আমি ডাইরেকশন করতে চাই। কালকে ক্যামেরা লাগাতে হ্যাঁ, কালকে মঙ্গলবার আসবে। আমাদের লাইট ফাইট টাকা সব জিনিসপত্র আমি পুলিশ রিপোর্ট করে চলবো। ও কি থাকবে, কি খাবে না খাবে, বাচ্চাকে আমি দায়িত্ব নিচ্ছি। বাচ্চাকে করতে করতে মেনটেন্যান্স পাঠাচ্ছি, সেই বিষয়ে আমার প্রবলেম রয়েছে। বাচ্চা আমার দোকান সব চালাচ্ছে, দোকান কোনো তালা ফালা নেই। বাচ্চারা দিতে তো আমরা দেয় না, বাচ্চাকে দিয়ে তালা করছি না। ও তো রাইট, বাচ্চাদের যদি ক্ষতি হবে ওর রাইট আছে, ও টাকা যাচ্ছে না। এটা মাইনাস আমি কোথায় যাবো দেখতে পাচ্ছি না। তোরে কোন বলা হয় ये জানি বাথরুম আছে রুম আপনি করে দাও বাকিটাও কিছু আছে সামান সব আমি শিফট করে নেব। আমাদের যে নামাজ সব যা করতে হবে এখন পুলিশের সামনে এখনই করবো আমি। তারপরে আর কিছু করতে পারবে না, কারণ এখানে ঢুকলে তো আমি বলছি কোর্টে ডাইরেকশন দিদি কিচেন ওয়েস্ট ওকে তো গ্যাস দিতে হবে না। হ্যাঁ, গ্যাস চলে গেছে দিয়ে দেবো আমি। ওর সমস্ত কিছু দিয়ে দাও, বাচ্চা আছে, ওর সমস্ত অ্যারেঞ্জ করে তারপর তোমাকে নাও। খাবার মতো করতে হবে তো আমরা না, টাকা আমি তো করে দেবো। আমি যে ফ্রিজ লাক্সি লাখকে দেবো না আমি। ওদের থাকার ব্যবস্থা নেই, সবকিছু হ্যাঁ, সব আপনি আপনি আসেন করে। ঠিক আছে আমার যেটা আমার যা জিনিসগুলো আমি চুপ থেকে সেরকম একটা কথা। জিতেন্দ্র বাবু, তার মা। চলুন দেখা যাক এই সময় কি প্রতিক্রিয়া দিয়েছিলেন তার সহায়করা। এখানে এসেছিলাম, ভিকটিম গেছিলেন, উনি আবেদন করেছিলেন যে আমি একটা কোর্টের অর্ডার পেয়েছি, আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, একটা ইনসিডেন্ট করতে পারে, তো আপনার মতো মানুষের পাশে চাই, লড়াকু মানুষের। তো সেই হিসাবেই ন্যায়ের পক্ষে থেকে যেহেতু রায় বেরিয়েছে, সেই রায় নিয়ে আমরা এখানে আসি। এখানে এসে দেখি একটা ইনসিডেন্ট ঘটে, মানে মেয়েটি ঘটাতে যাচ্ছিল কিন্তু ঘটেনি। বুদ্ধিমত্তার সাথে সেটাকে পুরো কন্ট্রোল করেছি এবং পুলিশ আধিকারিকদের খবর দিয়েছি কসবা থানাতে। থানার আধিকারিকরা যথেষ্ট সহযোগিতা করেছেন, তৎপরতার সাথে ওনারা এসে ওনারা আমাদের পাশে থেকে একটা সুন্দরভাবে মীমাংসা করে দিয়েছেন। যে পার্টিশনে কোর্ট অর্ডার দিয়েছে, যে পার্টিশনে স্বামী থাকবে সেই পার্টিশনে স্বামী, আর যেই পার্টিশনে ওয়াইফ থাকবে ওয়াইফ। আর তার মধ্যে নিরপেক্ষতার সাথে সমাজকর্মী বলে নয়, একজন মানুষ, একজন নারী, একজন মা, একজন ওয়াইফ, সেই হিসাবে একটা মেয়ের পাশে দাঁড়িয়ে মেয়েটি যাতে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, যেহেতু কোনোটাই মেয়েটির নয়, প্রয়োজনীয় জিনিসপত্র তাকে দিয়ে যে থাকার মতো যেটা সুবন্দোবস্ত করা, সেটা আমি একটুখানি আলাদাভাবে এই কাজটা একটু করেছি, এটা মানবিকতার দিক থেকে। মেয়েটি কি এখন ভালো আছে? মেয়েটিকে দেখলাম শান্তভাবে বলছে, দিদি তুমি দাঁড়াও, মানে এখন সেই বিশ্বাসটা জেগেছে। যতক্ষণ ধরে প্রায় 4-5 ঘন্টা ধরে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি, ও বসেনি। এখন মেয়েটি আমাকে বিশ্বাস করে বলছে, দিদি তুমি দাঁড়াও, মানে ও যেহেতু মালপত্রগুলো এখন পাচ্ছে এবং দেখলাম ও ভীষণ হ্যাপি, যেহেতু আমরা থেকে মালপত্রগুলো যতটুকু ওর পাওয়া পেয়েছে। এবং ওনার সোনার একটা লকেট ছিল, সেই লকেটটা ওনার হাতে, এবং একটা মোবাইল আমরা পাই ওখানে। মোবাইলটা কাজ জানা ছিল না, পরে জানতে পারি ওনার ওয়াইফের, যেহেতু উনি মোবাইল করছিল, সেই মোবাইলটা ওনার হাতে হ্যান্ড ওভার করা হয়। আর সন্তানটা হ্যান্ড ওভার করার জন্য আমরা
পুলিশ আধিকারিকদের সামনে আমি অনেক চেষ্টা করি, কিন্তু বাচ্চাটা আতঙ্কিত, বাচ্চা মায়ের কাছে যেতে চাইছে না। এখন আপাতত পাড়া প্রতিবেশীর কাছে আছে, মা শান্ত হোক, সন্তান শান্ত হোক, ভয়টা কাটুক, তারপরে আমরা বলেছি সন্তানটাকে মায়ের হাতে তুলে দিতে, যেহেতু বাচ্চাটি মায়ের নয়। আমাদের মতো মিডিয়ারা যারা এসছেন আজকে, যে অক্লান্ত পরিশ্রম করছেন প্রায় 4-5 ঘন্টা ধরে, এবং সত্যিই আমাদেরকে এইভাবে পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুলিশ আধিকারিককেও, কসবা থানার সমস্ত আধিকারিকদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মতো সমাজকর্মীরা তখনই সত্যকে সত্য তুলে ধরতে পারবে আর মিথ্যেকে মিথ্যে বলে প্রমাণ করতে পারবে, যদি আপনাদের মতো মানুষ, মানে মিডিয়া এবং পুলিশ আধিকারিকরা আমাদের সাথে এবং পাশে থাকে। তো ফাইট ফর রাইটের এই এপিসোডে আজ এই পর্যন্তই। আগামী দিন আবার আসবো এই মামলার আগামী তথ্য নিয়ে, অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো। ততক্ষণ এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।